হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, এখন কি সাউন্ড মোটামুটি ঠিক আছে নাকি একদম ভালোভাবে ঠিক আছে, আমাকে একটু জানাও। সাউন্ড কি একদম মোটামুটি ঠিক নাকি ভালোভাবে ঠিক? ওকে, সবাই কেমন আছো জানিয়ে দাও। যারা যুক্ত হয় নাই তাদের একটু যুক্ত করে দেওয়ার চেষ্টা করো। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট হলো, আমরা চেষ্টা করছি সময় মতো। গত ক্লাসের পড়া নিয়ে তোমাদের কোনো কোশ্চিন আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও। তোমাদের ওই আমাদের স্টুডিওতেই তোমাদের আগের ফিজিক্সের ক্লাসটা যে জায়গায় হয় ওই জায়গায় আমাদের কেমিস্ট্রি ক্লাসটা হয়। একটা ক্লাস শেষ করে একটা ক্লাস সেট আপ করতে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে দু চার পাঁচ মিনিট লেট হয়। আশা করছি আহ হয়তো বা আরেকটু আমাদের টিম অভ্যস্ত হয়ে গেলে প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, কষ্ট করে জানাও, কষ্ট করে জানাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও। গত ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তোমরা বললে আমরা আজকে অল্প একটু প্রতিপাদন বাকি আছে একটা, সেটা প্রতিপাদন শেষ করে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। সবাইকে ক্যালকুলেটর নিয়ে রেডি থাকতে হবে, হ্যাঁ, সবাইকে ক্যালকুলেটর নিয়ে রেডি থাকতে হবে। আমরা তোমাদের আহ, এই যে দেখো এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদেরকে এটা বলা হয়েছিল যে 9-10 থেকে তোমরা জানো যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে, ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ এবং কি হয়, বিকিরণ হয়, আর এর জন্য বর্ণালী তৈরি হয়। তোমরা নিশ্চয়ই সেটা জানো, রাইট? তাহলে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ এবং বিকিরণের জন্য কি হয়, বর্ণালী তৈরি হয়। ওকে, আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি। আহ এখানে দেখো, এবং যে বর্ণালীটা তৈরি হয় ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে ইলেক আচ্ছা, কোন পরমাণুতে কোন পরমাণুতে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ বা বিকিরণ করে। আর এই আলোক শক্তি শোষণ বা বিকিরণের জন্য পরমাণুতে একটি বর্ণালী তৈরি হয়। আমরা জানতে চাইবো যে এই সূত্র প্রতিপাদনের মাধ্যমে, ম্যাথ করার মাধ্যমে, যে ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন যে পরিমাণ আলোক শক্তির শোষণ অথবা কি হয়, বিকিরণ হয়, তার জন্য যে বর্ণালী তৈরি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, এবং যে বর্ণালী তৈরি হয় তার জন্য বর্ণ কেমন হবে, সেটা আমরা জানবো। তো চলো আমরা জেনে নেই যে এখানে আসলে কি বলা হচ্ছে। এই দেখো এই সূত্র, এই দেখো এই সূত্র, 1/λ ইকুয়াল RH 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। এই দেখো এই সূত্রটা আমরা এখন প্রতিপাদন করতে চাইবো। সেই সূত্রটি হচ্ছে এই যে 1/λ ইকুয়াল RH 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। এই তো নিশ্চয়ই বুঝতে পারছো, রাইট? তো চলো আমরা কিভাবে এই সূত্রটি প্রতিপাদন করতে পারি। তো তোমাদেরকে আমরা গতদিন এন তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয় করা শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের? এন তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয় করে শিখেছিলাম এই যে EN ইকুয়াল -2π² mz² ডিভাইডেড বাই n²h²। এটা শিখিয়েছিলাম কিনা, মনে আছে কিনা সবার? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কোশ্চেন পড়াতে পারি তোমাদেরকে, যেটা গত ক্লাসে পড়ানো হয় নাই এই সূত্র থেকে। কমেন্ট করে জানাও সবাই। ওকে, দেখো তোমাদেরকে আমরা গতদিন যেটা পড়াই নাই সেটা এখন পড়াচ্ছি। সেটা হচ্ছে আমরা দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়াবো। একটা কোশ্চেন হচ্ছে, একটা কোশ্চেন খাতায় লিখতে পারো, অসীম দূরত্বে, অসীম দূরত্বে, অসীম দূরত্বে ইলেকট্রন এর শক্তির মান কত? এই তো, অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান কত? 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 এর একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আচ্ছা এটা আগে শেষ করি। কে বলতে পারে, কমেন্ট করে জানাতে পারো আমাকে, অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান কত? অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান কত? একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। কেউ কোনো কমেন্ট করো না, আবার গতদিনের মতো শুরু করলো নাকি? কমেন্ট করা বন্ধ করে দিলা? আচ্ছা দেখো, যদি না জানো খেয়াল করো, তোমরা নিশ্চয়ই গতদিন এরকম কিছু পড়েছো, EN ইকুয়াল -2.17 × 10⁻18 গুণ Z² বাই n², রাইট? এমন কিছু শিখেছো শর্টকাটে। অর্থাৎ এখানে যে মানগুলো ধ্রুবক, এই ধ্রুবক মানের জন্য -2.17 × 10⁻18 এই মানটা পাওয়া গেছে।
এখন অসীম দূরত্ব মানে আমরা বুঝি যে ইনফিনিটি। অসীম দূরত্ব বলতে আমরা বুঝি ইনফিনিটিকে। তাহলে আমরা মনে করি যে একটা ইলেকট্রন এখন অবস্থান করছে ইনফিনিটিতে, যে 2.17 × 10⁻18 গুণ এই যে জেড স্কোয়ার বা এন স্কোয়ারের জায়গায় হচ্ছে ইনফিনিটি স্কোয়ার। এই তো বিষয়। তো এখন বলো কোনো কিছু ভাগ ইনফিনিটি, এই যে কোনো কিছু ভাগ ইনফিনিটি মানে কি হবে? জিরো হয়ে যাবে নিশ্চয়ই। সামথিং ভাগ ইনফিনিটি মানে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বুঝতেই পারছো এটা? তাহলে ইএন, ইএন ইকুয়াল কি হবে? ইএন ইকুয়াল, এই যে এখানে কোনো কিছু ভাগ ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, অর্থাৎ অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান শূন্য। সবাই নোট করে নাও, অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান শূন্য। এই তো বুঝে গেছো? হ্যাঁ। এইবার আমরা যদি এতটুকু বুঝে থাকি, সবাই একটু কমেন্ট করে জানাও অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান শূন্য কেন, এটা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো সবাই। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যত সহজে যত বেশি কমেন্ট করবা তত আমরা ক্লাসের প্রতি ইন্টারেক্টিভ হব। ওকে, ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন 2, যে ইলেকট্রন এর শক্তির মান ঋণাত্মক, ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন? এই তো, ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন? ক্লিয়ার কিনা? ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এটা নিয়ে এখন আলোচনা করতে পারি। আচ্ছা, চিন্তা করে দেখো কেউ বুঝো কিনা ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন। ধরে নাও ব্যাপারটা এরকম, তোমরা কি জানো, গত ক্লাসে কি শিখেছো? নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে না কমে? কমেন্ট করো সবাই। নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে না কমে? এই যে নিউক্লিয়াস, এখান থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে না কমে? আচ্ছা, বাড়ে। কমেন্ট করছো, একজন বলছো কমে। না না, বাড়ে তো। এই দেখো, নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে। কেন বাড়ে? এই দেখো, এই সূত্রটা খেয়াল করো। এখানে তোমার কাছে মনে হচ্ছে এন বাড়লে ই কমে, মনে হচ্ছে কক্ষপথ নাম্বার বাড়লে ই কমে, তোমার কাছে এটা মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা কি দেখো তো। এখানে যখন এন বাড়ে, এখানে যখন এন বাড়ে তখন ঋণাত্মক মানটা কমে। ঋণাত্মক মান কমে মানে ধনাত্মক মান বাড়ে। এবং আমরা ছোট ক্লাস থেকেই জানি যে এন এর মান যত বেশি হয় শক্তি তত কি হয়? বেশি হয়। যার এন এর মান কম তার শক্তি কম, বা কম শক্তি সম্পন্ন অরবিটাল, যার এন এর মান বেশি তার সেটা বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এইবার ক্লিয়ার কিনা? তাহলে যেহেতু তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে, তাহলে একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, এই যে অসীম দূরত্বে কোনো ইলেকট্রন আছে, অসীমে কোনো ইলেকট্রন আছে যেখানে ইলেকট্রনের শক্তির মান শূন্য। এখন বলো, নিউক্লিয়াস থেকে দূরে গেলে শক্তির মান বাড়ে, তাহলে নিউক্লিয়াসের দিকে আসলে কি হবে? কমবে। আসলে কক্ষপথ গুলা কোথায়? কক্ষপথ গুলা হচ্ছে অসীম এবং নিউক্লিয়াসের মাঝখানে। এই যে নিউক্লিয়াস, এই যে অসীম, এর মাঝখানের জায়গাটা হচ্ছে কক্ষপথ। এর মাঝখানের জায়গাগুলো হচ্ছে কক্ষপথ। কি কথাটা কি বুঝতে পারছো? এই যে, এই যে দেখো নিউক্লিয়াস, আর এই যে দেখো কি অসীম, এর মাঝখানের জায়গাগুলো হচ্ছে কি কক্ষপথ। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অসীম দূরত্ব থেকে যত নিউক্লিয়াসের দিকে আসব ইলেকট্রনের শক্তির মান কমবে, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাব ইলেকট্রনের শক্তির মান কি বাড়বে। তাহলে অসীমে যদি ইলেকট্রনের শক্তির মান শূন্য হয়, তাহলে শূন্য থেকে কম মান মানেই তো কি মান? ঋণাত্মক মান। এই জন্য কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তির মান কি হয়? ঋণাত্মক হয়। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছো। না হলে আমি আবার একটু বলতেছি। অসীম দূরত্বে কোনো ইলেকট্রনের শক্তির মান শূন্য। ইলেকট্রন যত অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের দিকে আসবে তত শক্তির মান কমবে, আর দ্যাটস ওয়াই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তির মান শূন্য। বলো সবাই ক্লিয়ার কিনা, জানিয়ে দাও ক্লিয়ার কিনা। ওকে, সবাই কমেন্ট করবে। আচ্ছা, আমরা চলে যাই এবার ওই প্রতিপাদনে চলে যাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে, কিছুক্ষণ আগেই তোমরা মনে বললা যে ইলেকট্রনের শক্তির মান ইএন ইকুয়াল -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের শক্তির মান, রাইট? আচ্ছা, আমরা সবাই জানি যে ডেল ই ইকুয়াল E2 - E1, ডেল ই ইকুয়াল E2 - E1। এখন চিন্তা করো, যদি তুমি বর্ণালীটা ব্যাখ্যা করো শুধু হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য দেখো জেড এর মান 1 হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এটাকে আমরা কি বলতে পারি?
-2 পাই স্কোয়ার, এ দেখো -2 পাই স্কোয়ার, এরপর কি এম, এরপর কি e⁴ ডিভাইডেড বাই কি n²h²। এটা হাইড্রোজেনের জন্য হলো। তাহলে আমরা বোর মডেল থেকে জানি ডেল ই ইকুয়াল E2 - E1। তাহলে এখন আমরা E2 এর মান কি বসাবো? E2 এর কি মান বসাবো একটু চিন্তা করে বলো। E2 এর কি মান বসাবো? কমন মানগুলো রেখে দিব, মাইনাস দিলাম, 2 পাই স্কোয়ার লিখলাম, এরপর এম লিখলাম, e⁴ লিখলাম। এবার দেখো n² h², রাইট? আচ্ছা, এবার মাইনাস, মাইনাস এবং সূত্রের মাইনাস, মাইনাস এবং কিসের মাইনাস? সূত্রের মাইনাস। এই দেখো মাইনাস এবং, আচ্ছা, সূত্রের মাইনাস। তাহলে এখন কি হবে? এখানে মাইনাস হবে, 2 পাই স্কোয়ার হবে, এম হবে, e⁴ হবে, ডিভাইডেড বাই n1² h²। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এই মাইনাসে মাইনাসে এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার আমরা নিশ্চয়ই জানি যে ডেল ই হোক আর ই হোক, ই মানেই তো এইচ সি বাই ল্যামডা, ই মানেই তো হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ইকুয়াল, ইকুয়াল এখানে আমরা কমন নিব, এখানে আমরা কমন নিব, প্লাসটা কমন নিব। কি কি কমন পাওয়া যায় দেখো, 2 পাই স্কোয়ার এম e⁴ ভাগ h², এটা কমন নিলাম। কমন নিলে এবার কি হবে? কমন নিলে যেটা হবে, এই দেখো ধনাত্মকটা সামনের দিকে চলে আসবে, ধনাত্মকটা সামনের দিকে চলে আসবে, খেয়াল করো। এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সামনের দিকে চলে আসবে। আর এই যে মাইনাসটা এবার দ্বিতীয় ধাপে চলে যাবে, এই যে n² নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এই দেখো বাম দিকে আমরা 1/λ রেখে দিব। আর এখানে কি থাকবে? এইচ সি আছে না? তাহলে 2 পাই স্কোয়ার এম, আচ্ছা আমি মনে হয় এটা স্কোয়ার লিখেছি, এটা স্কোয়ার হবে না, এটা e⁴ হবে, এটা হচ্ছে e⁴। আর এইখানে দেখো সি, দেন h³ ইন্টু 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইটুকু দেখো, এইটুকু দেখো, এইটুকু, এইটুকুকে বলা হয়, এইটুকুকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। কি বলা হয় দেখো, এই যে বা 1/λ ইকুয়াল, এই যে এইটুকু হচ্ছে আর এইচ, আর এইচ, এই যে 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। তাহলে এটার নাম হচ্ছে রিড, রিডবার্গ, বার্গ ধ্রুবক। এটার নাম হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই যে রিডবার্গ ধ্রুবক দেখতে পাচ্ছ, হ্যাঁ E4 দিয়েছি, হ্যাঁ রিডবার্গ ধ্রুবক দেখতে পাচ্ছ, এর মান কত হবে? এই রিডবার্গ ধ্রুবক দেখতে পাচ্ছ, এই যে আর এইচ ইকুয়াল, এর মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই জানো সেন্টিমিটারের কোনো মানকে 100 দিয়ে ভাগ করলে মিটার পাওয়া যায়, পার সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটারের কোনো মানকে 100 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মিটার পাওয়া যায়। কিন্তু এখানে যেহেতু পার সেন্টিমিটার, তাই 100 দিয়ে ভাগ না করে আমরা 100 দিয়ে গুণ করব। এই জন্য এটা হচ্ছে 10.9678 ইন্টু, ইন্টু 10⁶, 10⁶ পার মিটার। এই হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা হচ্ছে কার সূত্র, কিভাবে আসলো, এটা ক্লিয়ার কিনা জানাও। তাহলে এটা হচ্ছে আমরা, ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, যে কক্ষপথ থেকে যে কক্ষপথে যাবে তার একটা হচ্ছে n1, একটা হচ্ছে n2। ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, তো নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ এবং কি হয়, বিকিরণ হয়, এবং তার জন্য বর্ণালী তৈরি হয়। তো যে বর্ণালী তৈরি হয়, সে বর্ণালীর কথা চিন্তা করলে আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমরা আহ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি ল্যামডা, তাই 1/λ ইকুয়াল টু আর এইচ, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, এবং 1/n1² এবং মাইনাস হচ্ছে 1/n2²। n1 হচ্ছে একটা কক্ষপথ, আর n2 হচ্ছে আর একটা কক্ষপথ, যেখানে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে কি যায়? ইলেকট্রন যায়। ওকে, যদি ক্লিয়ার থাকে আমরা এখন অঙ্কের দিকে এগোতে পারি। চলো আমরা এখন অঙ্ক নিয়ে চিন্তা করি। ওকে, আমরা এটা পড়ে ফেললাম। ওকে, সূত্র প্রতিপাদন। ও আচ্ছা, আমাদের আরেকটা বিষয় বাকি আছে, ডি ব্রগলির সমীকরণ। খাতায় হেডিং দাও এবার, ডি ব্রগলির সমীকরণ। খাতায় হেডিং দাও ডি ব্রগলির, এই যে ডি ব্রগলির সমীকরণ আমরা যেটা এখন প্রতিপাদন করতে চাই। তোমাদেরকে আমরা বলেছিলাম যে ইলেকট্রন
তরঙ্গ আকারে ঘুরে, সেটার প্রমাণ আমরা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আর কি, ডি ব্রগলি সমীকরণ প্রতিপাদন। চলো এটা নিয়ে আলোচনা করা যাক। ডি ব্রগলির ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ। আচ্ছা, তো ডি ব্রগলির সমীকরণটা এমন একটা সমীকরণ, তোমার কাছে মনে হতে পারে যে এই সমীকরণ যদি ডি ব্রগলি না দিত তুমি হয়তো দিতে পারতা। আসলে ডি ব্রগলি তেমন কিছু করেন নাই, তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক এবং অ্যালবার্ট আইনস্টাইনের যে দুটি সূত্র রয়েছে, এই দুটি সূত্রকে সমন্বয় করে নতুন একটা সূত্র দেন এবং জাস্ট অল্প একটু কথা বলেন। তো ডি ব্রগলির সমীকরণে কি বলা হয়, প্রথমে আমরা নিশ্চয়ই জানি অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, মনে করো এটা এক নং সমীকরণ। আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন কি, ইকুয়াল এইচ সি বাই ল্যাম্ডা, ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। এটা হচ্ছে দুই নং সমীকরণ। ওকে, তো এই দুইটারই শক্তি কি, সমান। দুইটার শক্তি যেহেতু সমান, তাহলে আমরা এখন কি বলতে পারি, এম সি স্কোয়ার ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। তাহলে এম সি স্কোয়ার ইকুয়াল এইচ সি বাই ল্যামডা যদি হয়, তাহলে এখানে সি সি কেটে যাবে, তাহলে থাকবে কি, এম সি ইকুয়াল এইচ বাই ল্যামডা। এটা মনে করো তিন নং সমীকরণ। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, এখন এইখানেই ডি ব্রগলি একটা কথা বলেন, জাস্ট এইখানেই একটা, মানে এইটুক কথা তো আসলে অ্যালবার্ট আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয় করে আমরা পেয়ে যাই। তাহলে ডি ব্রগলি মূলত বলেন কথাটা কোথায়, ডি ব্রগলি মূলত বলেন এর পরে কথাটা। ডি ব্রগলি বলেন যে চলমান বস্তুর সাথে, অর্থাৎ যে বস্তুগুলো চলতেছে, চলমান চলমান বস্তুর সাথে সাথে এক ধরনের এক ধরনের তরঙ্গ জড়িত, তরঙ্গ জড়িত। অর্থাৎ কোনো বস্তু যদি চলমান হয়, কোনো বস্তু যদি চলমান হয়, একটা গাড়ি মনে করো চলতেছে, তুমি মনে করতেছো একদম লাইন বরাবর চলতেছে, একটু হলেও কিন্তু বাম্পিং করতেছে। এখন গাড়ি বা যে কোনো বস্তুর ক্ষেত্রে চলার সময় কোনো বস্তু বাম্পিং করে বা ওয়েভ আকারে চলে কিনা, সব ক্ষেত্রে তো আর আমরা প্রমাণ দিতে পারবো না, কারণ এক এক বস্তুর নেচার এক এক রকম হতে পারে। কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি এটা তো প্রমাণই করেন যে ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনটা এইভাবে ঘুরে না। কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে, তরঙ্গ আকারে ঘুরে। কি ক্লিয়ার? অর্থাৎ বিজ্ঞানী ডি ব্রগলি বলতেছেন যে চলমান বস্তু, যে কোনো বস্তু চলমান যদি হয়, তার সাথে এক ধরনের তরঙ্গ জড়িত। অর্থাৎ তরঙ্গকে আমরা স্কিপ করতে পারবো না যদি বস্তুটা কি হয়, চলমান হয়। তাই বলতেছে তোমরা এখানে যে শুধু আলোর বেগ, আলোর মানে ফোটনেরই যে শুধু তরঙ্গ হয়, তোমরা এটা মনে করতেছো, তোমরা মনে করতেছো এখানে কি সিটা হচ্ছে আলোর বেগ। তাহলে সি এর মান তো ফিক্সড, কিন্তু যে কোনো বস্তুর বেগ ধরো আলোর বেগের সমান না। কিন্তু তারপরে বলতেছে যে আলোর বেগে না চললেও কোনো বস্তু যদি অন্য বেগেও চলে, আলোর বেগে না চলে কোনো বস্তু যদি অন্য বেগে চলে, তার সাথে এক ধরনের কি জড়িত হবে, তরঙ্গ জড়িত হবে। তাহলে ইলেকট্রন তো আলোর বেগে নাও চলতে পারে, ইলেকট্রনের তো নির্দিষ্ট একটা বেগ আছে। তাহলে যে বেগে চলে ওই বেগের জন্য একটা তরঙ্গ পাওয়া যাবে। অর্থাৎ তিনি এই সমীকরণে একটা সংশোধন আনেন। তিনি বলেন যে নট অনলি এম সি বাট অলসো এম ভি। এই সিটা শুধু আলোর বেগ, কিন্তু ভিটা কি, যে কোনো বেগ। ওকে, ইকুয়াল এইচ বাই ল্যামডা, বা বা ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এম ভি। এটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, এটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এম ভি, এটা ডি ব্রগলির সমীকরণ, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, চলো আমরা এখান থেকে কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চিন পড়ার চেষ্টা করি। একটা কোশ্চেন তোমাদের কাছে আমি এখন করব। তোমরা নিশ্চয়ই ডি ব্রগলির সমীকরণ থেকে বুঝতে পেরেছো ইলেকট্রন কিভাবে ঘুরে। তো ধরে নাও, এই ধরো এইভাবে ইলেকট্রন ঘুরে। জাস্ট আমি অত ভালো আঁকতে পারি নাই, ধরে নাও আমি এঁকেছি, হ্যাঁ, এই যে এরকম ভাবে। ভালো আঁকতে গেলে আরো খারাপ হয়ে যায়, এটা একটা সমস্যা। এই দেখো এরকম। এখন প্রশ্ন হলো, কি প্রশ্ন হলো, আচ্ছা এখন কোশ্চেন হলো যে এটা কততম কক্ষপথ, কোশ্চেন কততম কক্ষপথ, কততম কক্ষপথ, কততম কক্ষপথ।
কেউ বলতে পারো কততম কক্ষপথ? আমাদের লেকচার শিট থাকলে তোমাদেরকে আমরা একটা এমসিকিউ দেখাবো কিছুক্ষণ পরে। বলতেছি কি এমসিকিউ, এটা কি বুঝতে পারছো এটা কততম কক্ষপথ? কেউ বলতে পারো? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে কততম কক্ষপথ এটি? বলছো প্রথম কক্ষপথ। কেমনে বুঝছো প্রথম কক্ষপথ? আচ্ছা দেখো, এটা আগে শর্টকাট শিখে নাও, তারপর আমি লং টার্ম দেখাচ্ছি, প্রমাণ করে দেখাচ্ছি। এই যে দেখো, যতটি পূর্ণ তরঙ্গ তততম কক্ষপথ। এই যে এটা একটা পূর্ণ তরঙ্গ, এইটা একবার আপ একবার ডাউন এটা পূর্ণ তরঙ্গ, একবার আপ একবার ডাউন এটা পূর্ণ তরঙ্গ, একবার আপ একবার ডাউন পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে এই একবার আপ একবার ডাউন মিলে একটা ল্যামডা, একবার আপ একবার ডাউন মিলে আরেকটা ল্যামডা, একবার আপ একবার ডাউন মিলে একটা ল্যামডা, আর একবার তাহলে কতটি ল্যামডা? চারটা ল্যামডা। যতটি ল্যামডা হবে তততম কক্ষপথ। তাহলে এবার বলতো কোন কক্ষপথ? চার। ওকে, ওকে, চলো আমরা এটা প্রমাণ করি। এটা আমরা প্রমাণ করি। একটা এমসিকিউ আছে, আমি দেখাই এখানে আমাদের লেকচার শিটের মধ্যে এমসিকিউ আছে কিনা। হ্যাঁ, লেকচার শিটের মধ্যে আমাদের যাদের কাছে লেকচার বুক আছে ওপেন করতে পারো। কত পেজ জানো? 38। এই তো, ওপেন উইথ। ওকে, আমরা লেকচার শিট থেকে তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে একটা এমসিকিউ। 33 পেজে 7 নাম্বার এমসিকিউ হওয়ার কথা। এই দেখো, একটু পড়ে দেখো তো এমসিকিউটা কি বলছে। বলছে বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন, এই যে বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে তৃতীয় শক্তি স্তর, যততম শক্তি স্তর ততটি পূর্ণ তরঙ্গ, এই তিন উত্তর। বাট সেটা কিভাবে হয়? সেটা কিভাবে হয়? হ্যাঁ, আমরা নিশ্চয়ই জানি যে বৃত্তাকার একটা পথ অতিক্রম করছে, মানে একবার যদি এখান থেকে ইলেকট্রন ঘোরা শুরু করে, একবার যদি এখান থেকে ইলেকট্রন ঘোরা শুরু করে, তাহলে এই পুরো একবার আস্তে একটা বৃত্তের সমপরিমাণ পথ কি করবে? অতিক্রম করবে। অর্থাৎ 2 পাই আর পথ অতিক্রম করবে, 2 পাই আর পরিমাণ পথ অতিক্রম করবে। আমরা নিশ্চয়ই জানি mvr = nh/2 পাই। তাহলে এবার টু পাই আর সমপরিমাণ পথ, 2 পাই আর সমপরিমাণ পথ অতিক্রম করবে সে, যে 2 পাই আর বাম দিকে আর ইকুয়াল কি হবে? NH/mv। এখন যেটা হলো, এখন যেটা হলো যে এই দেখো H/mv। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 2 পাই আর ইকুয়াল এন সংখ্যক ল্যামডা, n সংখ্যক ল্যামডা। অর্থাৎ এই যে আমরা এখন H/mv, H/mv, এটা মানেই তো ল্যামডা। H/mv এটা মানে কি? ল্যামডা। তাহলে কোন বৃত্তাকার, মানে পুরো ইলেকট্রনটা বৃত্তের সমপরিমাণ পথ একবার অতিক্রম করবে, মানে একবার কক্ষপথকে পূর্ণ আবর্তন করবে, মানে 2 পাই আর পথ অতিক্রম করবে। আর 2 পাই আর পথ অতিক্রম করতে তাকে এন সংখ্যক ল্যামডা তৈরি করতে হবে। কত সংখ্যক? এন সংখ্যক ল্যামডা তৈরি করতে হবে। ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, ক্লিয়ার এমনটা জানাচ্ছ। আচ্ছা, আবার বলেন। হ্যাঁ, ধন্যবাদ। দেখো, মানে আমরা বললাম এখানে অঙ্কে কি বলছে না, এমসিকিউ প্রশ্নে কি বলছে, যে বোর মডেল, বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে, মানে 3 নাম্বার শক্তি স্তরে একবার পুরোটা ঘুরতে কতটি পূর্ণ তরঙ্গ তৈরি করবে? মানে একটা ল্যামডা মানে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এরকম কয়টা ল্যামডা উৎপন্ন করবে? রাইট। তো এখন আমরা দেখতে পেলাম যে 2 পাই আর পথ অতিক্রম করতে এন বার ল্যামডা তৈরি করতে হয়। কতবার? এন বার। তাহলে 3 নাম্বার কক্ষপথ হলে 3টা ল্যামডা, 4 নাম্বার হলে 4টা ল্যামডা। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই চিত্রে 4টা ল্যামডা ব্যবহার উৎপন্ন হয়েছে, তার মানে এটা কোন কক্ষপথ? চতুর্থ কক্ষপথ। ওকে, ক্লিয়ার কিনা আমাকে জানাও এবার, যে কোশ্চিন করেছো। সুমনা আক্তার, ক্লিয়ার কিনা জানাও। ওকে, আমরা অঙ্কে চলে যেতে চাই। হ্যাঁ, আমাদের অনেক
প্রয়োজনীয় এবং খুব ভালো ভালো কিছু অঙ্ক আমরা করতে চাই, যেটা কিনা আমাদের বোর্ড এবং ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি কাজে লাগবে, রাইট? তো চলো আমরা অঙ্কের দিকে যাই। এই দেখো আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, অঙ্ক করতে হলে এই টপিকে যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হয় সেটা নিয়ে আমি একটু কথা বলি। যে আমরা এতদিনে কি কি সূত্র শিখেছি সেটা নিয়ে এখন কথা বলতে চাই তোমাদের সাথে। আমরা সূত্র শিখলাম ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা শিখলাম। আমরা শিখলাম এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই, হ্যাঁ। আমরা শিখলাম ডেল ই ইকুয়াল E2 - E1। ডেল ই তো যে কোনো ধরনের ই, তার মানে এটা মানে এইচ নিউ ইকুয়াল E2 - E1। আবার আমরা শিখলাম যে এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল E2 - E1। আমরা এগুলো শিখলাম, রাইট? এই বিষয়গুলো আমরা সবাই শিখেছি। আবার আমরা শিখলাম হচ্ছে কি শিখলাম, এই যে আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপর কি 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা ই এর সূত্র শিখলাম, ভি এর সূত্র শিখলাম, এটা সবকিছু শিখে ফেলেছি। এই সূত্রগুলো শেখার পেছনে মানে এই সূত্রগুলো শেখার মাধ্যমে প্রতিটা সূত্র আমরা প্রতিপাদন করে শিখেছি। সূত্রগুলো শেখার মাধ্যমে আমরা অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ। তবে এই ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। কি চ্যালেঞ্জ ফেস করতে হবে? সেটা হচ্ছে এককের চ্যালেঞ্জ। চলো আমরা একক নিয়ে একটু কথা বলি। কি কথা বলবো? যেমন দেখো, E = H c/λ। এখানে তুমি এর মান বসাচ্ছ জুলে, তাহলে তোমাকে এইচও বসাতে হবে কোন এককে? এসআই এককে। এবং সেই সাথে তোমাকে সি এবং ল্যামডাও বসাতে হবে এসআই এককে। তুমি এখানে যে চারটা মান দেখতে পাচ্ছ, চারটা প্রতীক দেখতে পাচ্ছ, E, H, C, ল্যামডা, কোনোটা এসআই, কোনোটা সিজিএস বা কোনোটা অন্য এককে তুমি যদি বসাও, তাহলে তোমার উত্তর কিন্তু সঠিক আসবে না। তোমাকে ইউনিট সিস্টেম ফলো করতে হবে, হয় সব এসআই আর নয় সব সিজিএস এ বসাতে হবে। কি ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার? তো এখন আমরা এইটার মান জানবো। যেমন ই এর একক কি? জুল। তো শক্তির একক এসআই একক জুল, কিন্তু শক্তির সিজিএস একক কি? আর্জ। আমরা কি জানি? 1 জুল ইকুয়াল 10⁷ আর্জ। নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো। আবার আমরা জানি H = 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে একটু বলতে পারো তোমরা যে এইচ এর মান যদি 6.626 10⁻34 জুল সেকেন্ড হয়, তাহলে এবার সিজিএস এককে এইচ এর মান কত হবে? তখন হবে কি, এই যে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। আর্গ সেকেন্ড। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তোমাদের কাছে, রাইট? আচ্ছা, সি এর মান, সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এই সি এর মান আবার 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হইতে পারে সিজিএস এককে। এই হচ্ছে এককের কথাবার্তাগুলা। এইবার আমরা ল্যামডা নিয়ে কথা বলতে পারি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যদি কথা বলি আমরা, তরঙ্গ দৈর্ঘ্যের এই ক্ষেত্রে সব থেকে প্রচলিত একক কিন্তু এসআইও না, সব থেকে প্রচলিত একক সিজিএসও না। তাহলে কোন এককগুলো সব থেকে বেশি প্রচলিত? সেটা হচ্ছে ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 মিটার ইকুয়াল 10⁹ 9 ন্যানোমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻10 অ্যাংস্ট্রম। আবার 1 সেন্টিমিটার ইকুয়াল 10⁸8 10⁻7 ন্যানোমিটার। আবার 1 সেন্টিমিটার ইকুয়াল 10⁸8 অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের মোটমাট কথা। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা অঙ্কে চলে যাই। বাকি কথা অঙ্ক করতে করতে বলি। দেখো, এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে সর্বনিম্ন শক্তি স্তরে চলে আসে, উৎপন্ন আলোর কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে আমরা এখন এখানে কি অ্যাপ্লাই করব? আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে, আমরা এখানে অ্যাপ্লাই করব ডেল ই ইকুয়াল E2 - E1, ঠিক আছে। এবার ডেল ই ইকুয়াল কি? এইচ নিউ। তাহলে এইচ নিউ ইকুয়াল E2 - E1। এখানে একক দেওয়া আছে শক্তির, কি একক? আর্জ। একক দেওয়া আছে শক্তির, আর্জ একক দেওয়া আছে। তাহলে নিউ ইকুয়াল কি? E2 - E1। এখানে যদি আমরা আর্জ এর মান বসাই, তাহলে এইচ এর মান বসাবো কোনটা? 6.626 ইন্টু 10⁻27, না না 37 4 না
27। কারণ ওপরে যেহেতু আর্জ থাকবে, তাহলে এখানেও আর্জ এর মানটা বসাতে হবে। এ দেখবা নিউ বের হয়ে যাবে। যদি মনে হয় তোমরা পারবো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি পুরো অঙ্ক না করে দিয়ে বুঝতে পারলে আগিয়ে যাব। ক্লিয়ার কিনা আমাকে জানো। এই দেখো, চতুর্থ শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে চলে যায়। তাহলে যেটা দূরের শক্তি স্তর ই, সেটাকে ধরবা E2। আর যেটা কাছের শক্তি স্তর সেটাকে ধরবা কি, E1। তাহলে E1, এই যে এইচ নিউ ইকুয়াল E2 মাইনাস E1, তাহলে নিউ ইকুয়াল টু কি, E2 মাইনাস E1 ভাগ এইচ। কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করো। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই পরের অঙ্কে। এবার দেখো, এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বিকিরণের বর্ণ কি হবে। ও আচ্ছা, এটা পরের অঙ্ক। আমরা লেকচার শিট থেকে অঙ্কগুলো দেখাতে পারি তোমাদেরকে, তোমরা যে বই থেকে অঙ্কগুলো করবে, তোমরা যে বই থেকে অঙ্কগুলো করবে সেটা নিয়েও কথা বলতে পারি। এই দেখো, তোমরা বই থেকে অঙ্ক করবে, আমরা এখান থেকে তোমাদেরকে প্রতিটা অঙ্ক ব্রিফ করে দেই। তোমরা অঙ্কগুলো করবে এবং যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমরা তোমাদেরকে আগামী ক্লাসে সলভ করে দেবো। এই দেখো, গাণিতিক সমস্যা এখান থেকে শুরু হলো। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখলাম সেটা হচ্ছে আমাদের লেকচার শিটের 4 নাম্বার অঙ্ক। এই 4 নাম্বার অঙ্ক আমরা দেখে ফেলেছি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, একটি ইলেকট্রনিক বাল্ব হলুদ রঙের আলো ছড়ায়, যার তরঙ্গ দৈর্ঘ্য 589 ন্যানোমিটার। নিক্ষিপ্ত ফোটনের শক্তি কত জুল হবে। তো আমরা নিশ্চয়ই জানি ই ইকুয়াল টু এইচ নিউ, আর নিউ ইকুয়াল কি, সি বাই ল্যামডা। এই দেখো এইচ এর মান লেখা আছে এখানে, আর সি এর মান এই যে আলোর বেগ 3 × 10⁸, আর ল্যামডার মান দেয়া আছে ন্যানোমিটারে। দেয়া আছে ন্যানোমিটারে। তো ন্যানোমিটারে যে দেয়া আছে এখানে, ন্যানোমিটারে যে দেয়া আছে এখানে কি হবে বলতো, এখানে তো ন্যানোমিটারে মানে এটা তো আমরা এসআই এককে বসিয়েছি, তাহলে এটাও বসাতে হবে কি মিটারে, এসআই এককে। এই জন্য দেখো 589 × 10⁻৯ আমরা গুণ করে দিয়েছি। গুণ করে যে মানটা পেয়েছি এটা জুল। আমি আশা করছি ক্লিয়ার, আশা করছি তোমরা ক্লিয়ার। কেউ কোনো কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারো। পরের অঙ্কটাও একদম সহজ। যদি পরমাণু দুটি শক্তি স্তরের পার্থক্য এত আর্জ হয়, তবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে একটি ইলেকট্রন পতন ঘটলে বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক কত হবে। তাহলে নিউ ইকুয়াল কি, ই বাই ল্যামডা, সেটা ডেল ই হোক আর যে ই হোক। এই তো এখন পেরে যাওয়া মনে হয়, দুঃখিত। নিউ ইকুয়াল টু ডেল ই ভাগ এইচ। এই যে ইকুয়াল টু এইচ নিউ, তাহলে নিউ বাম দিকে রেখে দিব, ডেল ই। আমরা এবার পরের অঙ্কটা এই অঙ্কটা 9-10-এও ছিল। এই যে দেখো, এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই। এটা জানো তো, আমাকে সবাই কষ্ট করে এটা ক্লিয়ার কিনা, এই অঙ্ক পারবা কিনা। এই যে এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই, এখানে ভি ইকুয়াল এন এইচ বাই 2 পাই আর এম, এটা পারবা কিনা একটু জানো তো কষ্ট করে। আচ্ছা বলো তো, এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই এটা পারবা কিনা। এই সূত্রের অনেকগুলো অঙ্ক আমরা দিয়েছি। কৌণিক ভরবেগ 9-10-এ ছিল অঙ্কটা, ইন্টারমিডিয়েটও অঙ্কটা আসে অনেক বেশি। ক্লিয়ার কিনা আমাকে জানাও। কে পারবা মনে হচ্ছে, কেউ না পারলে আমাকে জানাও, হ্যাঁ। এই যেমন এখানে বলছে এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, ঠিক আছে। এখানে একক গুলা দেওয়া আছে সিজিএস এ, তাহলে তোমাকে এইচ এর মানটাও বসাতে হবে সিজিএস এ, মনে থাকে যাতে, হ্যাঁ। এইখানে একটা কথা লিখে নাও, এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। এখানে একটা কথা লিখে নাও, এই যে দেখো লেখা আছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা নিউ বার, খাতায় লিখো। তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার, নিউ বার ইকুয়াল 1/λ। তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল 1/λ। তোমরা তরঙ্গ সংখ্যা কি যদি বুঝতে চাও, তরঙ্গ না ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। এই দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকুয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা, স্পন্দন সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি জানি যে প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। প্রতি সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। আর তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, তো সেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে,
প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে। আয় হায়। আচ্ছা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই আজকে। আজকে হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এতটি পর্যন্ত অঙ্ক করবা, আগামী দিন আমরা একটু ক্লাসটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। সেটা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 16, অঙ্ক নাম্বার লেকচার শিট থেকে 1 থেকে 16, লেকচার শিটের 1 থেকে 16, লেকচার শিটের, শুনতে পাচ্ছ তো নিশ্চয় নাকি? অঙ্ক নাম্বার, অঙ্ক নাম্বার 1 থেকে 16, 1 থেকে 16 এটা হোমওয়ার্ক। আজকে এ পর্যন্তই থাক। ক্যামেরা কেন ডিস্টার্ব করতেছে বুঝতে পারতেছি না। পেজ নং হচ্ছে 20, পেজ নং 20, 1 থেকে 16। হ্যাঁ, আগামী দিন আমরা চেষ্টা করব যে অঙ্কগুলো সলভ করে শেষ করে দিতে। হ্যাঁ, ধন্যবাদ।